আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলা ব্যাকরণের সবচেয়ে ঝামেলাপূর্ণ টপিক। আপনি বলতে পারেন এক এক ক্লাসের সময় এক এক ডায়লগ দেন, আরে ভাই ওইটাই তো, তারা বাপ পুত তারা পুত বাপ এভাবে চেঞ্জ করে তো আমাদের বলতে হয়, ঠিক না? তা আজকের ক্লাসটার মধ্যে সবচেয়ে ঝামেলা, এই ঝামেলাটা আমরা ছোটবেলা থেকে ভুল শিখি, সারা জীবন ভুল প্রয়োগ করি, মানে কারক নিয়ে আজকে আমাদের আলোচনা। খুব ঠান্ডা মাথায় পড়াগুলো বুঝতে হবে। প্রথমে মাথার উপর দেওয়া যেতে পারে, মাথার একটু উপরে তুলে ধরেন। আসেন শুরু করি আমরা। কারক, কারক জিনিসটা কি? আসেন, কারক কাকে বলে সংজ্ঞাটা একটু দেখি আমরা। কারক কয় প্রকার ইত্যাদি ইত্যাদি। কারক মানে হচ্ছে ফার্স্টে হচ্ছে কর্তৃকারক, আমরা জানি এখানে হচ্ছে কর্তৃকারক। আচ্ছা, তারপর হচ্ছে কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। এই 6 প্রকার হচ্ছে কারক। আচ্ছা, ভালো কথা, মানলাম। তারপর অধিকরণ কারকের মধ্যে আরো 3টা পার্ট আছে, দেখেন কালাধিকরণ, আধারাধিকরণ, ভাবাধিকরণ ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আবার আধারাধিকরণের মধ্যে কয়টা পার্ট আছে দেখেন, ঐকদেশিক, তারপর হচ্ছে অভিব্যাপক, অভিব্যাপক, আরেকটা হচ্ছে আমাদের বৈষয়িক। তো আমাদের আজকের ক্লাসের ফোকাসটা হচ্ছে এই কর্তৃকারক আর কর্মকারক নিয়ে আজকে আমাদের আলোচনা, যে আসলে কারক জিনিসটা কি। শুরু করি আমরা। দেখেন, কারক শব্দের ব্যুৎপত্তি, ব্যুৎপত্তি মানে হচ্ছে শাব্দিক ব্যাখ্যাটা হচ্ছে ক্রি যোগ অক, এটাই হচ্ছে কারক। এটা বুঝলাম, মানে যে ক্রিয়া সম্পাদন করে সেটাই হচ্ছে কারক। সংজ্ঞাটা দেখি আমরা। বাক্যস্থিত একটি পদের সাথে অন্য একটা পদের মিল সাধনের জন্য যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে বিভক্তি বলে। তাহলে কারকের সংজ্ঞা ও বিভক্তির সংজ্ঞা আমরা বুঝে পেলাম। যেমন দেখেন, আমি বললাম, দেখেন আমি একটা শব্দ বললাম আমি। আচ্ছা, আমি কথা বললাম, দেখেন আমি ঘর যাব, এই ব্যাপারটা লিখলাম আমি ঘর যাব। এরকম কি আমরা বাক্য ব্যবহার করি? না, আমি ঘর যাব এভাবে হয় না। আই এম হোম এটা হয়, কিন্তু কি বলি আমরা ইংরেজিতে? আই এম অ্যাট হোম। তার আমি ঘর যাব এভাবে আমরা বলি না, আসলে আমরা বলি হচ্ছে আমি ঘরে যাব। এই যে একটা এ যোগ করতেছেন, এইটাকেই আমরা বলি হচ্ছে বিভক্তি। কথাটা কি বোঝা গেছে বিষয়টা? বিভক্তি কাকে বলে? একটা বাক্যের মধ্যে একটা পদের সাথে একটা পদের মিল ঘটানোর জন্য যেই বিভক্তিগুলা বা যে শব্দগুলো ব্যবহার হয় এটাকে বলা হচ্ছে বিভক্তি। আসেন, কারক বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ককেই কারক বলে। ক্রিয়াপদের সাথে নাম পদ সম্পর্ক, তার মানে বোঝা গেল স্যার আমাদের ফার্স্টেই স্যার ক্রিয়াপদ মানে ভার্বটা নির্ণয় করতে হবে। ভার্ব যদি আপনি নির্ণয় করতে পারেন তাহলে কিন্তু আপনি কারক নির্ণয় করতে পারবেন। ক্রিয়া নির্ণয় না হলে সেটা কিন্তু কারক হবে না। আসেন, ছেলেরা ক্রিকেট খেলে, দেখেন এখানে ভার্ব কোনটা? খেলে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে স্যার কারা খেলে? এখানে একটা কোশ্চেন, কারা খেলে, এখান থেকে একটা কারক বের হইতে পারে। ছেলেরা কি খেলে, এখান থেকে একটা কারক বের হইতে পারে। ঠিক আছে, আমরা আরো দেখি। যেমন আমি বললাম, দেখেন সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সকালে উঠিয়া আমি মনে মনে বলি। ওকে, এবার আসেন, সকালে উঠিয়া আমি মনে মনে বলি। আচ্ছা, আগে আমরা দেখব হচ্ছে ভার্ব কোনটা। আমরা ভার্ব দেখতেছি হচ্ছে বলি, এটা হচ্ছে ভার্ব, এইটা আমাদের কারকের বিষয় না, বিষয়টা হচ্ছে ভার্বের সাথে সম্পর্কগুলো আমাদের কারক। আচ্ছা, কিভাবে বলি, এখান থেকে একটা কোশ্চেন পাইলাম আমরা, কিভাবে বলি। ওকে, কে বলে, এখান থেকে আরেকটা কোশ্চেন পাইলাম, দেখছেন কে। আচ্ছা, কখন উঠি আমরা, এখান থেকে আরেকটা কোশ্চেন পেলাম। এই দেখেন, এইভাবে যে একটা ভার্বের সাথে আমরা যে বিভিন্ন সম্পর্ক নির্দেশ করতেছি এইটাকেই বলা হচ্ছে কিন্তু কারক। বুঝা গেছে বিষয়টা? বাক্যস্থিত নাম পদের সাথে ক্রিয়াপদের যে বিভিন্ন সম্পর্ক আছে এটা নির্দেশনার নামই হচ্ছে কারক। আসেন, এবার আসেন কর্তৃকারক কাকে বলে আমরা জানি। কর্তৃকারক বাক্যস্থিত যে নাউন বা প্রোনাউন মানে বিশেষ্য বা সর্বনাম কাজ সম্পাদন করে তাকেই কর্তৃকারক বলে। যে কাজ সম্পাদন করে তাকে কর্তৃকারক বলে। যেমন দেখেন, এক্ষেত্রে আমাকে প্রথমে ক্রিয়া নির্ণয় করতে হবে। কি বলা হচ্ছে? প্রথমে ক্রিয়া নির্ণয় করতে হবে, তারপর ক্রিয়াপদ যার দ্বারা সম্পাদিত হবে বা যার সাথে সম্পৃক্ত থাকবে সেই মূলত হচ্ছে কর্তৃকারক। আসেন উদাহরণ দেখি। আবারও ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। আমরা আগে দেখব এই বাক্যটার মধ্যে ভার্ব কোথায়। আমরা ভার্ব দেখতেছি কোনটা? ফুটেছে। এই দেখেন, এটা কিন্তু ভার্ব। এখন দেখেন কোন জিনিসটা ফুটছে? কৃষ্ণচূড়া ফুটছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কর্তৃকারক। আমরা অনেকেই পড়ে থাকি যে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে শুধু কর্মকারক হয়, এটা ভুল। কেন ভুল? আমরা আরেকটা উদাহরণ দেখি। মনে করেন আমি লিখলাম, দেখেন আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে।
তো খেয়াল করে দেখেন আমাকে যেতে হবে, ভার্ব কোনটা? যেতে হবে। কে যাবে, মানে কার দ্বারা কাজটা সম্পাদিত হবে? আমাকে। আমাকে কিন্তু কর্তৃকারক, কিন্তু আমাকে তো আপনি যদি দেন কর্মকারক তাহলে কি এটা ভুল, কাকে দিয়ে কোশ্চেন করলে পাওয়া যাবে না। আচ্ছা, থরে থরে কিভাবে ফুটছে? শহরের পথে কোথায় ফুটছে? আচ্ছা আরো দেখি, পাখি সব করে রব, এখানে ভার্ব কোনটা? করে রব, এটা হচ্ছে ভার্ব। রব করা মানে হচ্ছে আওয়াজ করে। কারা করতেছে? পাখি। তো দেখেন এই যে পাখিটা কিন্তু কর্তৃকারক। আচ্ছা, আর রব শব্দটা কর্ম। টাকায় কি না হয়, ভার্ব কোনটা? কি না হয়, এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, কি শব্দটা এখানে কর্তৃ, আর টাকায় হচ্ছে করণ। মানে প্রত্যেকটা ভার্বের সাথে আমরা একটা করে সম্পর্ক নির্ণয় করতেছি, এটাই হচ্ছে কারকের কথা। এবার দেখেন কর্মকারক, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলা হয়। তার মানে দেখেন সাধারণত কি কাকে দিলে বা অকর্মবাচ্য দিয়ে প্রশ্ন করলে কিন্তু কর্মকারক হয়, তবে প্রথমে ক্রিয়া নির্ণয় করে তারপর সঠিক কারক নির্দেশ করতে হবে। ক্রিয়া নির্ণয়টা কি? যেমন দেখেন চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে, একটা উদাহরণ দিলাম, ঠিক আছে। আগে আসেন এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে লিখেছে। আচ্ছা, কে লিখেছে? বউ লিখছে, ঠিক আছে, এই জন্য কর্তৃকারক। কি লিখছে? চিঠি লিখছে, কর্মকারক। কিভাবে লিখছে? ভাঙা ভাঙা হাতে, সেটা করণকারক। আমরা পরবর্তীতে আলোচনা করব। রাখাল গরুকে ঘাস খাওয়ায়, ভার্ব কোনটা? খাওয়ায়, এটা হচ্ছে ভার্ব। কে খাওয়াচ্ছে? রাখাল, তাহলে রাখাল কর্তৃকারক। কাকে খাওয়াচ্ছে বা কোন জিনিসকে খাওয়াচ্ছে? গরুকে খাওয়াচ্ছে। বুঝা গেছে বিষয়টা? শিকারী কর্তৃক বাঘ, শিকারী বাঘ শিকার করে, ভার্ব কোনটা? শিকার করে। কোন জিনিসটাকে শিকার করছে? বাঘকে শিকার করছে, এই জন্য কর্মকারক। কে শিকার করছে? শিকারী শিকার করছে, এই জন্য কর্তৃকারক। তা আমার কথাটা কি বুঝতে পারছেন? প্রথমে আমাদের দরকার হচ্ছে ক্রিয়াপদ নির্ণয় করা। ক্রিয়াপদ নির্ণয় করার পরে যদি ক্রিয়াটা তার দ্বারা সম্পাদিত হয় তাহলে কর্তৃকারক, আর যদি তার দ্বারা সম্পাদিত না হয় তাহলে সেটা কর্মকারক হবে। আসেন আমরা উদাহরণ দেখি। যেমন একটা শব্দ বললাম, দেখেন এখানে মশা কামড়ায়। আমরা অনেকেই বলি হচ্ছে একটা কথা যে কি বা কাকে দিলে করলে কর্মকারক, এভাবে আমরা বলি, কিন্তু কি বা কাকে এটা হচ্ছে কর্মকারক, বাট এইটা আসলে ঠিক না, এটা পুরোপুরি ঠিক না। আমাদের কাজটা কি? আগে ভার্ব নির্ণয় করা। যেমন ভার্ব এখানে কোনটা? কামড়ায়। কোন জিনিসটা কামড়াচ্ছে? মশা কামড়াচ্ছে, মশা কর্তৃকারক, ঠিক আছে, কর্তৃকারক। আবার আমি যদি এইভাবে দেখেন যে মশা মারতে কামান দাগানো, মশা মারতে কামান দাগানো, আমরা বলি না একটা কথা, কামান দাগানো। এখন দেখেন খেয়াল করে, মশা মারতে কামান দাগানো, এখানে ভার্ব কোনটা? মারা। এখন মশা কি নিজেকে নিজে মারতেছে? না, আমরা বরং মশাকে মারতেছি। এখানে মশাটা কিন্তু হচ্ছে কর্মকারক। কথাটা কি বুঝতে পারছেন? এই জন্য আমাদের প্রথমেই আগে ভার্ব নির্ণয় করতে হবে। ভার্ব নির্ণয় করেই কিন্তু পরবর্তীতে আমরা হচ্ছে এটা ক্রিয়াপদ হবে, এবারে কর্তৃকারক হবে না কর্মকারক হবে, সেটা আমরা বের করব। আচ্ছা আরো দেখি আমরা, যেমন একটা শব্দ বললাম, দেখেন আকাশে চাঁদ দেখা যায়, আকাশে চাঁদ দেখা যায়, একটা শব্দ বললাম। আচ্ছা, এখানে ভার্ব কোনটা? ভার্বটা হচ্ছে দেখা যায়, এটা হচ্ছে ভার্ব, ঠিক না? এখন দেখেন চাঁদ কি নিজেকে নিজে দেখে? না, এটা প্যাসিভ ভয়েসে আছে, তাহলে এইটা কিন্তু কর্মকারক। কেন কর্মকারক? কারণ এখানে ভার্ব হচ্ছে দেখা যায়, তো চাঁদ নিজেকে নিজে দেখতেছে না, এই জন্য এটা কর্মকারক। আবার আমি যদি বলি, দেখেন আকাশে চাঁদ উঠেছে, আকাশে চাঁদ উঠেছে, এখানে চাঁদটা কি? আগে দেখেন এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে উঠেছে। কোন জিনিসটা উঠছে? চাঁদ উঠছে, এইটা কিন্তু চাঁদ কর্তৃকারক। কেন কর্তৃকারক? এখানে যে ভার্ব দেওয়া আছে, ভার্ব অনুসারে এটা কর্তৃকারক। কথাটা কি বুঝতে পারছেন? আর আপনার কোশ্চেন করতে চাঁদ নিজে নিজে উঠায় না, আল্লাহ উঠায় না, ওইটা দেখার দরকার নেই। আপনার দেখতে হবে বাক্যের মধ্যে কি ব্যবহার হয়েছে। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এইভাবেই কিন্তু আমরা কারকগুলো নির্ণয় করব। আগে ভার্ব নির্ণয় করব, ভার্ব যার দ্বারা সম্পাদিত হবে সেই কর্তৃকারক, আর সম্পাদিত না হলে সেটা অন্য কারক হইতে পারে। এবার আমরা বিগত বছরে কিছু কোশ্চেন দেখি। হেথায় সবারে হবে মিলিবারে, এখানে ভার্ব কোনটা? এখানে ভার্বটা হচ্ছে সবাইকে মিলতে হবে, তার মানে এইটায় মিলতে হবে। এখন বলেন তো কারা মিলবে? সবাই মিলবে। তাহলে এই সবাই কোন কারক? দেখেন কি বলতেছে, সবাই কোন কারক? সবাই অবশ্যই কর্তৃকারক। কেন কর্তৃকারক? কারণ এখানে সবাইকে মিলতে হবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন তুমি কোন কাননের ফুল। আচ্ছা এখানে মানে সাবজেক্টকে তুমি হচ্ছে সাবজেক্ট, তুমিকে কার সাথে তুলনা দিচ্ছে? ফুলের সাথে তুলনা দিচ্ছে। যেমন দেখেন আমরা ইংরেজিতে একটা কথা বলি, ইট ইজ আই, এভাবে বলি না কিন্তু আমরা ইংরেজিতে। ইট ইজ মাই এভাবে বলি না, ঠিক আছে। ইট ইজ মি,
ঠিক না? মানে এটা ইংরেজিতে আপনারা পড়ছেন অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এই টাইপের। হ্যাঁ, তো এই যে কমপ্লিমেন্ট যেটা হয় সেটা কিন্তু কর্মকারক হয়। তাহলে তুমি কোন কাননের ফুল, মানে তোমাকে ফুলের সাথে তুলনা দিচ্ছে, তাহলে এটা অবশ্যই কর্মকারক হবে। ঠিক আছে, কর্মকারক। আচ্ছা, লক্ষ্মী ছাড়া শিমুল গাছটির বড় বাড় বেড়েছে। এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে বাড় বেড়েছে। এখন কোন জিনিসটা বাড়ছে বলেন তো? কি লক্ষ্মী ছাড়া শিমুল গাছটির বড় কি হতে পারে? মানে শিমুল গাছটির বড় বাড় বেড়েছে, শিমুল গাছটির, এইটাই কিন্তু হচ্ছে সাবজেক্ট। মানে শিমুল গাছটা, এটা একটা গল্পের লাইন। মানে এক বাচ্চারে খুব মানে আদর করে বড় করার পরে সে অনেক বেশি মানে দুষ্টুমি করতো, তখন এই লাইনটা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে শিমুল গাছটি কি হবে? 100% কর্তৃকারক হবে। আচ্ছা, এখন কর্তৃকারকের সপ্তমী আছে, কর্তৃকারক ষষ্ঠী আছে। তো দেখেন শিমুল গাছটি যেহেতু র আছে, এটা ষষ্ঠী হবে। বুঝা গেছে বিষয়টা, র থাকার কারণে। আচ্ছা, মেঘে ঢাকা তারা দেখা যায় না। আগে দেখেন আমরা কিভাবে বের করব, ভার্ব কোনটা? দেখা যায় না, এটা হচ্ছে ভার্ব। কোন যে এখন তারা কি নিজেকে নিচে দেখে না, আমরা দেখি, এটা কর্ম। ভালো কথা, এটা কর্ম। মেঘে ঢাকা মানে কি? মেঘ দিয়ে ঢাকা, মেঘ দিয়ে ঢাকা। তো দ্বারা দিয়ে কর্তৃক থাকলে কি হবে? করণ, করণ কারক। এটা বুঝা গেছে? এরপর দেখেন ক্রিকেট খেলে। ঠিক আছে, বাক্যে ক্রিকেট শব্দটি কোন কারক? ক্রিকেট শব্দটা দেখেন কোন কারকে কোন বিভক্তি। তো দেখেন আমাদের এখানে ক্রিকেটে যেহেতু কোনো বিভক্তি নেই, তাহলে এটা কর্মে শূন্য। ক্রিকেট খেলে মানে ক্রিকেট কে খেলে, এটা যেহেতু খেলার নাম, খেলার নাম অলওয়েজ কর্মকারক। রাইট অ্যান্সার হচ্ছে কর্ম। তো এইভাবে আজকে আপনাদের সামনে হচ্ছে কর্তৃকারক আর কর্মকারক নিয়ে আলোচনা করা হলো। সামনে কারকের অন্যান্য পার্টগুলো নিয়ে আলোচনা করা হবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।